ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। ইধার কাম হ্যায় নি, 0%। এখানে 10টা রুম 15টা রুম থাকতো, ওখানে 2টা রুম আছে। প্রায় মোটামুটি 20-25 বেশি হোটেল বন্ধ। বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই আগুনে পড়ছে সাধারণ মানুষ, ধ্বংস হচ্ছে জীবিকা। এসবের শুরুটা হয়েছিল দিল্লির চিরচেনা এক রাজনৈতিক কৌশল থেকে। ঢাকাকে চাপে ফেলতে মোদী সরকার যখন হঠাৎ বাংলাদেশ থেকে স্থলপথে আমদানি নিষিদ্ধ করল, তখন কেউ হয়তো ভাবেনি এই সিদ্ধান্ত একদিন গিয়ে লাখো মানুষের অন্ন সংস্থানের উপর ছুরি চালাবে। কিন্তু সময়ই বুঝিয়ে দিল এই নিষেধাজ্ঞা ছিল শুধু বাংলাদেশ নয়, ভারতেরই নিজস্ব জনসাধারণের বিপরীতে ছোড়া এক আত্মঘাতী তীর। প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার গত মঙ্গলবার যে রিপোর্ট প্রকাশ করেছে তা যেন কাঁপিয়ে দিয়েছে গোটা ভারত জুড়ে। প্রতিবেদনে উঠে এসেছে উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গের স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ কিছু গুরুত্বপূর্ণ পণ্য আমদানির উপর আরোপিত নিষেধাজ্ঞা ইতিমধ্যে জনজীবনে তীব্র প্রভাব ফেলেছে। পশ্চিমবঙ্গের পেট্রোপল, হিলি, মহদীপুর, চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ি একসময় যেখানে দিনরাত ট্রাকে ট্রাকে ব্যবসা হতো, এখন সেখানে শুনশান নীরবতা, যেন জনমানব শূন্য এক ভুতুড়ে প্রান্ত। দ্য ওয়ারের তথ্য মতে এইসব স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন গড়ে 600 থেকে 700 ট্রাক চলাচল করত। আজ সেই সংখ্যা নেমে এসেছে সপ্তাহে 200 ট্রাকের নিচে। এর মানে ব্যবসা কার্যত স্তব্ধ হয়ে গেছে। বাজারে নেই আগের মতো ক্রেতা বিক্রেতারা, তাই বাধ্য হয়ে দোকান বন্ধ করে ফেলেছেন। রাজ্যের বহু ব্যবসায়ী রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছেন। দিনমজুরেরা তো রীতিমতো জীবনযুদ্ধ হেরে বসেছেন। অনেকেই পেশা বদলে শহরের ভেতরে রিক্সা চালানো, খাবার সরবরাহ বা নির্মাণ শ্রমিকের মতো কাজ করছেন। অথচ কিছুদিন আগেও তাদের রুটির অবিচ্ছেদ্য অংশ ছিল এই সীমান্ত বাণিজ্য। একটু গভীরে গেলে দেখা যায় পেট্রোপল স্থলবন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ বলে গণ্য। সেটি দিয়ে ভারত ও বাংলাদেশ স্থল বাণিজ্যের প্রায় 70% পরিচালিত হতো। একটি সিদ্ধান্ত, একটি নিষেধাজ্ঞা পুরো ব্যবস্থাটাকেই অকেজো করে দিল। ভারতীয় গণমাধ্যম হিসেব করে দেখিয়েছে এই রেশারেশির ফলে আনুমানিক 12 থেকে 15,000 শ্রমিক বর্তমানে কাজ হারানোর সংখ্যায় রয়েছেন। এদের মধ্যে রয়েছেন পণ্য খালাসকারী, ট্রাক চালক, লেবার হেল্পার সহ অসংখ্য ক্ষুদ্র পেশাজীবী মানুষ, যাদের জন্য এই ব্যবসা ছিল জীবনের শেষ অবলম্বন। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার ফলে এখন বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করতে হচ্ছে বিকল্প সমুদ্র পথে, যেখানে 8 থেকে 10 দিন সময় বেশি লাগছে। অতিরিক্ত সময়ের সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ব্যয়, যার ফলাফল এক কথায় বিধ্বংসী। ভারতের বাজারে বাংলাদেশি গার্মেন্টসের দাম আকাশ ছোঁয়া। হিন্দুস্তান টাইমস এবং দ্য ওয়ারের একাধিক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। তারা বলছে, গত 10 মাসে বাংলাদেশ থেকে ভারতীয় স্থল সীমান্ত হয়ে 10 থেকে 12,000 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যার প্রায় পুরোটাই ছিল তৈরি পোশাক। আর এই জায়গাতে এসে মোদী সরকারের কড়াকড়ি সিদ্ধান্ত যেন ছুরি হয়ে ফিরে এসেছে পশ্চিমবঙ্গের বুকে। কারণ এ রাজ্যে দোকানপাট, বিশেষ করে কলকাতা, হাওড়া, নদিয়া বা মুর্শিদাবাদের মতো এলাকার বাজারগুলো বাংলাদেশি গার্মেন্টসের উপরই অনেকটাই নির্ভরশীল। দুর্গাপূজা উপলক্ষে যেভাবে বেচা কিনার ভিড় বাড়ে, সেভাবে চাহিদাও থাকে বাংলাদেশি আরএমজি পণ্যের। কারণ এই পোশাকগুলো শুধু সাশ্রয়ী নয়, ডিজাইন আর মানেও তুলনাহীন। তাই যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের পোশাকের একমাত্র ভরসাই ছিল বাংলাদেশি পণ্য। এবছর সেই চাহিদা পূরণ হবার সম্ভাবনা একদমই নেই। খুচরো ব্যবসায়ীরা আতঙ্কে, কারণ যোগান কম মানেই দাম বাড়বে, আর দাম বাড়লে ক্রেতা কমে যাবে। একদিকে দোকানির লোকসান, অন্যদিকে নিম্নবিত্ত মানুষের পোশাক কেনা অসম্ভব হয়ে দাঁড়াবে। এর মাঝখানে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেই মানুষগুলো যারা প্রতি বছর দুর্গাপূজাকে সামনে রেখে বছর জুড়ে সামান্য কিছু সঞ্চয় করে রাখেন নতুন কাপড় কিনতে। অর্থনীতিবিদরা বলছেন, এমন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী। বিশেষ করে যখন দুই দেশের অর্থনীতি পারস্পরিক নির্ভরশীল, তখন একতরফা সিদ্ধান্ত একমাত্র আত্মঘাতী হতে পারে। দুঃখজনকভাবে সেই আত্মঘাতী সিদ্ধান্তের খেসারত আজ দিতে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার্সের লক্ষ লক্ষ মানুষকে। অথচ সিদ্ধান্তটি যাদের উদ্দেশ্যে ছিল, সেই বাংলাদেশের পণ্যের রপ্তানি থেমে থাকেনি, ঘুরপথে চলেছে, দামে বেড়েছে, কিন্তু থেমে যায়নি। অথচ ভারতের অভ্যন্তরে সেই রপ্তানির পথ যেন রক্তাক্ত হয়ে পড়েছে।
এদিকে ভারতের ব্যবসায়ীদের দুর্দশা এখানেই শেষ নয়। কলকাতার নিউ মার্কেটে রেস্তোরাঁগুলোতে লাইনে দাঁড়ানো সেই আনন্দ ঘন ভিড়, সস্তায় কেনাকাটার উত্তেজনা, আত্মীয়দের সঙ্গে হাসি মুখে নিউ মার্কেট চত্বর ঘোরা সবই যেন এক এক করে ঝরে পড়েছে এই শহরের বুক থেকে। এখন যেখানে ভিড় জমার কথা ছিল পর্যটকদের, সেখানে শূন্য টেবিল আর অপেক্ষারত দোকানদারদের চোখে একটাই আকুতি, বাংলাদেশিরা আবার কবে ফিরবে। কলকাতার প্রাণ নিউ মার্কেট চত্বর মূলত গড়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের ঘিরেই। রেস্তোরাঁ, হোটেল, কেনাকাটার দোকান, এমনকি রিকশাওয়ালার পর্যন্ত বাংলাদেশিদের ঘিরেই জীবিকা নির্বাহ করতেন। আব্দুল খালেক রেস্তোরাঁর মতো আরও শত শত প্রতিষ্ঠান একসময় বাংলাদেশি গ্রাহকদের মাধ্যমে শুধু ব্যবসা নয়, এক প্রকার সামাজিক সম্পর্কও গড়ে তুলেছিল। কিন্তু সেই বন্ধন আজ যেন ভেঙে গিয়েছে কাগজে ভিসা আর কাঁটাতারের বিধিনিষেধে। আর তাই তো কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ নাসিমের চোখে এখন শুধু হতাশা। তিনি বলেন, আমি বাবার দেখানো পথেই রেস্তোরাঁ চালাতে চেয়েছি, কিন্তু এখন মনে হয় বাবার স্বপ্নের ঘরটাই ধসে পড়ছে। এত সুন্দর একটা পরিবেশ ছিল এখানে, বাংলাদেশিরা এলে পুরো এলাকা মুখরিত হয়ে উঠত, কিন্তু এখন চারপাশে শুধু নিস্তব্ধতা। তিনি জানালেন, আগের মতো রান্না হলেও এখন আর কেউ খেতে আসে না। অতিথিদের অভাবে কিচেনের আগুনই যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। নাসিমের মতোই মুখ ভার হয়ে আছে নিউ মার্কেটের অনেক পুরনো হোটেল মালিক, হকার, রিক্সা চালক আর পথের পাশে দাঁড়িয়ে থাকা ফলের দোকানদাররাও। অতীতের গর্জন যেন আজ নিস্তব্ধ শূন্যতায় রূপ নিয়েছে, আর দিকভ্রান্ত হয়ে পড়েছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের মধ্যে অনেকে এখন দুধ চা, পানবিড়ি কিংবা ছোটখাটো চায়ের দোকান নিয়ে বাঁচার লড়াইয়ে নেমেছেন, কিন্তু লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। সুধাংশু মণ্ডল, যিনি এক দশক ধরে একটি হোটেল চালাচ্ছেন ক্লিন লেনে, গলা ভার করে বলেন, ভাই, আগে দিনে 8টা রুম খালি রাখতে পারতাম না, এখন 8 দিনেও একটা রুম ভরে না। বাংলাদেশি ভাই বোনদের ওপরে নির্ভর করে সংসার চলত, এখন সেটাও হুমকির মুখে। এই ধরনের হৃদয় বিদারক বাস্তবতা শুধুই সুধাংশু বা নাসিমের নয়, এটি গোটা নিউ মার্কেট চত্বরের কণ্ঠস্বর। কলকাতার এই বিখ্যাত এলাকাটি বহু বছর ধরে বাংলাদেশের সঙ্গে এক অদৃশ্য সেতু হিসেবে কাজ করেছে মানবিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকেই। কিন্তু আজ সেই সেতুতে ধস নামিয়েছে ভিসা জটিলতা, সীমান্তের কাঠামোগত জট আর কিছুটা অনিচ্ছার দেয়াল। একটা সময়ে নিউ মার্কেট ছিল বাঙালির দ্বিতীয় বাড়ি। ঈদের আগে পরে কিংবা ছুটির দিনে হাজার হাজার মানুষ ভিড় করতেন এই এলাকায় কেনাকাটা আর খাওয়া দাওয়ার জন্য। কেনা জানে বাংলাদেশের মানুষ পছন্দ করে কলকাতার বইয়ের দোকান, টেক্সটাইল মার্কেট কিংবা সেই পুরনো সিনেমা হলের টিকিট নিয়ে স্মৃতিময় সন্ধ্যা। অথচ আজ সবকিছুই যেন এক বিষণ্ণ স্মৃতি। অপরদিকে এই ধসের প্রভাব ক্রমেই ছড়িয়ে পড়ছে কলকাতার বৃহত্তর অর্থনৈতিক পরিসরে। শুধু রেস্তোরাঁ আর হোটেলে নয়, মুদির দোকান, দর্জির দোকান, এমনকি ওষুধ বিক্রির দোকানগুলোর বিক্রিও মারাত্মকভাবে কমেছে। কারণ বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য আসতেন, তারা সঙ্গে নিয়ে আসতেন তাদের পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব। চিকিৎসা শেষে কিছু কেনাকাটা, হালকা ঘোরা বা রেস্টুরেন্টে খাওয়া সবই হতো তাদের কারণে। এখন সেই সুযোগ নেই। সীমান্ত পার হতে চাইলে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, সময় লাগছে বহুদিন, এমনকি আবেদন করেও বহুজন ভিসা পাচ্ছেন না। পর্যটন খাত ভারতের অন্যতম রোজগারমুখী খাত, যেখানে বাংলাদেশি পর্যটকদের ভূমিকা ছিল অসাধারণ। সরকারি তথ্যানুযায়ী গত 5 বছরে ভারত সফরকারী বিদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা ছিল, সেই সংখ্যায় এখন ধসে পড়েছে প্রায় 80% বেশি। এই ধরনের পতন শুধুমাত্র অর্থনীতিকে নয়, মানুষের মনকেও ক্ষত বিক্ষত করছে। দুই বাংলার যে সম্পর্ক দীর্ঘদিনের সৌহার্দ্য আর সংস্কৃতির বিনিময়ে গড়ে উঠেছিল, তা যেন এক অদৃশ্য কাঁটাতারের গিঁটে আটকে গেছে আজ। তবে আসার কথা হচ্ছে এখানেই শেষ নয়। এখনো অনেক ব্যবসায়ী আছেন যারা প্রতিদিন তাকিয়ে থাকেন সীমান্তের দিকে, যেন হঠাৎ করে কোনো রকম ঘোষণা ছাড়াই খুলে যাবে রাস্তাগুলো, পাসপোর্টে পড়ে যাবে ভিসার ছিল, আর ঢাকায় বসে কেউ একজন সিদ্ধান্ত নেবেন, চলো এবারের ঈদটা কলকাতায় কাটায়। এই সংকট থেকে উত্তরণের জন্য এখন একটাই প্রয়োজন, দুই দেশের সরকারের সদিচ্ছা। পর্যটনের পথ উন্মুক্ত করতে হবে, সহজ করতে হবে ভিসা প্রক্রিয়া। এই সেতু আবার গড়ে তুলতে হবে মন থেকে, পাসপোর্ট থেকে নয়। কারণ দুই বাংলার সম্পর্ক কোনো রাজনৈতিক প্রটোকলের নয়, এটি হৃদয়ের টান। সেই হৃদয় যদি খোলা থাকে, তবে সীমান্ত পেরিয়ে ভালোবাসা আবার ফিরে আসবেই।